আহ, আচ্ছা, হ্যালো। ক্লাসটা একটু কুইক ক্লাস হবে। প্রথমত আমার পরীক্ষা চলতেছে, সেমিস্টার ফাইনাল, তো এই জন্য স্লাইডটা অত একটা গুছানো স্লাইড না। বাট কন্টেন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না, সমস্ত কিছু ক্লিয়ার, সবকিছু ভাবে বুঝাই দিব। জাস্ট কি স্লাইডটা হয়তো একটু ই মানে আমার স্লাইড যেরকম ভাবে গুছানো থাকে ওই রকম, মানে পুরো নিট অ্যান্ড ক্লিন গুছানো স্লাইড এটা হবে না। মানে, আমার এখান থেকে তো কয়েকটা স্লাইড হয়তো এরপরে সমস্যা হবে, পরে কয়েকটা স্লাইডে, কারণ আমার পরীক্ষা শুরু হবে কেবল। তো আচ্ছা, শুরু করে তাপগতিক বিদ্যা লেকচার 3। আমাদের হয়তো 6টা কি 7টা লেকচার লাগবে শেষ করতে। দেখো, আগের ক্লাসে এই পর্যন্ত শেষ করছিলাম, ওই যে আহ শক্তির পরিবর্তন পর্যন্ত। আজকে শুরু করবো হলো গিয়ে সিস্টেম ও পরিবেশ। এখন আহ সিস্টেম কি আর পরিবেশ কি জিনিসটা খুবই ইজি। এই জিনিসটা হলো গিয়ে বেসিক্যালি এমসিকিউর জন্য, হ্যাঁ, তাই এটা জাস্ট একটা র্যাপ আপ দিয়ে শেষ করবো, অত ডিপে যাওয়ার দরকার নেই, এটা অত ডিপ বলতে কিছু নাই। সিস্টেম হইলো, ধরো আহ আমি কি নিয়ে, ধরো একটা মাঠ নিয়ে পরীক্ষা করতেছি, ঠিক আছে? এটা মাঠ, যে ধরো মাঠে ফসল কত, কতদিনে ফসল হয়, কতবার ফসল হয়, কি কি ফসল হয়, এইসব নিয়ে পরীক্ষা করতেছি। তাইলে এই যে মাঠ, এইটা হবে কি আমার সিস্টেম। মানে আমি যেটার উপরে পরীক্ষাটা করব, আমি যদি একটা কলম নিয়ে পরীক্ষা করি তাইলে আমার কলমটা হবে গিয়ে সিস্টেম, যে আমি কলমের উপরে বা ইসের উপরে আমি পরীক্ষা করতেছি, তাইলে কলম হবে আমার সিস্টেম। এইখানে দেখো বলছে যে মহাবিশ্বের মহাবিশ্বের সেই ক্ষেত্র যা পরীক্ষা নিরীক্ষায় বিবেচনা করা হয়। মানে যেখানে আমি পরীক্ষা নিরীক্ষাটা করি সেটা হলো গিয়ে সিস্টেম। আর সিস্টেম ছাড়া জগতে যা কিছু আছে সেটা হলো গিয়ে আমার পরিবেশ। সিস্টেম ছাড়া জগতে বলতে কি বুঝাইতেছি, ধরো এই যে মাঠ, এখন মাঠের বাহিরে ধরো রাস্তায় একটা গরু বাঁধা আছে। হ্যাঁ, আমি জানি না কি আঁকতেছি, যাই, একটা গরু বাঁধা আছে। এইটা হলো গিয়ে, এটা তোমার পরিবেশের মধ্যে পড়বে, ঠিক আছে? পরিবেশ তোমার সিস্টেমের মধ্যে থাকবে না, কিন্তু সিস্টেমের সংগঠিত পরীক্ষারে কি বলে প্রভাবিত করতে পারবে, ঠিক আছে? দেখো, সিস্টেম হয় মূলত 3 প্রকার। এইটা হইলো গিয়ে এইখানে সবচেয়ে বড় প্রশ্ন, কি মূলত 3 প্রকার সিস্টেম হয়। 3 প্রকার কি কি? মুক্ত, বদ্ধ, এবং হলো বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন এটা হইলো, আচ্ছা আমি জিনিসটা দিয়ে বুঝাই। ধরো এইটা আমার কি জানো, এই যে প্রথম এটা হলো গিয়ে মুক্ত। মুক্ত বলতে আমি বুঝাইতেছি যে এই কর্কটা, উপরে কর্কটা হলো খোলা, ঠিক আছে? উপরে কর্কটা খোলা। তো ধরো আমার এইখান থেকে যদি সিম্পলি ধরো আমার ভিতরে যদি পানি থাকে, হ্যাঁ, এবার আমি যদি এটাকে তাপ দিই, ঠিক আছে, আমি এটাকে তাপ দিলাম, এই যে আমি তাপ বাড়াইতেছি, এটাকে যদি আমি তাপ দেই, তাহলে এই পানিটা এদিক দিয়ে বাষ্প হয়ে বেরোয় যেতে পারবে। এটা হলো কি খোলা মুখ, ঠিক আছে? মুখটা খোলা, খোলা মুখ, পানিটা বের হয়ে যেতে পারবে। এটাকে মুক্ত, পানিটা চাইতেছে বের হয়ে যাইতে, মানে বাষ্পটা চাইতেছে বের হয়ে যেতে, আমি ওটা দিতেছি বের হয়ে যাইতে, তো এটা মুক্ত। আমি এটা সেম, এইটা হবে কি বদ্ধ, মানে কি এখানে আমি এরকম তাপ দিতেছি, সেম এটার ভিতরে এরকম পানি আছে, হ্যাঁ, এইটা এখান থেকে যা এইখানে যে আটকায় যেতেছে, জলীয় বাষ্পগুলো আটকায় যেতেছে, কারণ এটা কি বদ্ধ মুখ, বদ্ধ মুখ, এখানে যে আটকায় যেতেছে। তাহলে কি বাতাসটা চাইতেছে, জলীয় বাষ্পটা চাইতেছে বের হয়ে যেতে, আমি ওটা বের হয়ে যেতে দিতেছি না এইখানে, তাহলে এটা আমার কি হইতেছে বদ্ধ। এইটা হবে কি আমার বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কেন? বিচ্ছিন্ন হলো গিয়ে দেখো, এইটা কি জানো, এই যে পর্দাটা, এটা হলো গিয়ে একটা অন্তরক পর্দা। ধরো আমি একটা এই বোতলটা ধরো আমি রাবার দিয়ে, লাইক ধরো রাবার, হ্যাঁ, বা প্লাস্টিক, মানে যেগুলোতে তোমার তাপ দিলে তাপ মানে বাড়বে না, তাপ গ্রহণ করবে না, তাপ রোধক, মানে অন্তরক পর্দা বা তাপ রোধক, তাপ রোধক এর একটা বেষ্টনী দিয়ে রাখছি। তো আমি এখন এখান দিয়ে যতই তাপ দেই, যতই তাপ দেই, হ্যাঁ, ভিতরে তো কোনো জলীয় বাষ্পই হবে না, তাই না? পানি এই যে নিজের মতো নিচে পড়ে থাকবে, ভিতরে কোনো জলীয় বাষ্পই হবে না। তাহলে এটা কি, না তাপ নিতেছে না তাপ ছাড়তেছে, ও নিজের মতো বসে আছে। তাহলে এইখানে জিনিসটা হবে কি, এইটা হলো কি আমার বিচ্ছিন্ন সিস্টেম। এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে মুক্ত সিস্টেমে ভর এবং শক্তি উভয়ই স্থানান্তর হইতে পারে। দেখো এইখান থেকে কি হবে, যখন এই যে জলীয় বাষ্পগুলো উপর দিয়ে বেরোয় যাবে, ভর কমবে, ভর কমবে, এবং কি হইতেছে, এই যে জলীয় বাষ্পটা এটা যে আর পরিবেশে যায় কি হয়ে যেতেছে, ঠান্ডা হয়ে যেতেছে পরিবেশে যায়। যখন পরিবেশে যায় ঠান্ডা হয়ে যাবে, তখন কি হবে, আমার শক্তি পরিবর্তন হইতেছে, তাপ শক্তি থেকে কোনো একটা শক্তি পরিণত হইতেছে। বদ্ধর মধ্যে শুধুমাত্র শক্তি পরিবর্তন সম্ভব, কারণ কি আমি তাপ দিতেছি, জলীয় বাষ্প হইতেছে, জলীয় বাষ্পটা বের হইতে পারতেছে না, মানে কি ভর ইকুয়াল,
তাই না? ভর সমান থাকবে, জলীয় বাষ্প বেরোইতে পারতেছে না। কিছুক্ষণ পরে আমি যদি এটা ফাঁকা রাইখা দেই, একটু পরে এটা আবার সিমিলার ভাবে নিজের সমস্ত শক্তি আবার ফিরে পাবে, তাই না? একদম কি সরি, আবার ঠান্ডা হয়ে যাবে, তাই না? এটা যদি আমি জাস্ট এই সিমিলারলি এইভাবে রাইখা দিই, তাইলে আমার আবার জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। তো প্রথমে গরম করলাম, তারপর সেখান থেকে অটোমেটিক ঠান্ডা হয়ে গেল। তাহলে এখানে কি হয়েছে, আমার শক্তি পরিবর্তন হয়েছে। কি শক্তি পরিবর্তন হয়েছে? তাপ শক্তি পরিবর্তন। তাপ শক্তির পরিবর্তন হয়েছে। বুঝছো? ওকে। এইখানে দেখো তাপগতীয় চলক, জিনিসটা ইম্পর্টেন্ট। তাপগতীয় চলক আছে কয়টা? তিনটা। এবং এইটা থেকে ডাইরেক্ট প্রশ্ন আছে যে তাপগতীয় চলক তিনটা, কি কি? এটা এইভাবে মনে রাখবা, পিভিটি। পি স্ট্যান্ডস ফর প্রেসার বা চাপ, ভি স্ট্যান্ডস ফর ভলিউম বা আয়তন, টি স্ট্যান্ডস ফর তাপমাত্রা। ঠিক আছে? দেখো, তাপগতীয় চলক মানে কি জানো? চলক জিনিসটা কি, আগে চলক জিনিসটা বুঝো। চলক কি? চলক হলে গিয়ে আমার এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, এগুলো আমি চলক বলি না। মানে কি? যার নির্দিষ্ট ধারণকৃত মান নেই, কৃত মান নেই, ফাংশন ভেদে পরিবর্তিত হয়। ফাংশন ভেদে পরিবর্তিত হয়, সেগুলো হলো গিয়ে আমার চলক। এখন এইখানে তুমি জিনিসটা খেয়াল করো, প্রেসার। হ্যাঁ, ধরো আমার এইখানে, ধরো P1 প্রেসার আছে, V1 আছে এবং T1 আছে। ঠিক আছে? এবং এটা আমার এটা ধরো নির্দিষ্ট তাপমাত্রায়। এরপরে আমি যদি এইখান থেকে ধরো যে কোনো একটা বাড়াইলাম, এর মধ্যে থেকে যে কোনো একটা বাড়াইলাম, এইখানে ধরো আমি চাপ বাড়াই দিলাম, চাপ। তো আমি চাপ বাড়াই দিলে এগুলো ভিতরে আমার কি হবে? যদি আমি চাপটা বাড়াই, তাহলে আমার কি হবে? চাপ বাড়াইলে আয়তন কমবে। এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখবে যে চাপ বাড়াইলে আয়তন কমবে এবং চাপ বাড়াইলে তাপমাত্রা বাড়বে। দেখছো? এই আমি কিন্তু চাপ কিন্তু এখানে নির্দিষ্ট হইতেছে না, আমি চাপ বাড়াই দিতেছি, চাপের সাথে সাথে আয়তনও চেঞ্জ হয়ে যাইতেছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে যাইতেছে। এখানে যেটা ফাংশন, ম্যাথের ক্ষেত্রে যেটা ফাংশন ভেদে চেঞ্জ হয়, এই ক্ষেত্রে সেটা কি ভেদে চেঞ্জ হবে? এই ক্ষেত্রে সেটা হলো সিস্টেম ভেদে চেঞ্জ হবে। সিস্টেম ভেদে চেঞ্জ হবে। ঠিক আছে? হ্যাঁ, এইখানে ধরো আমি ইসের জায়গায় ধরো আয়তন বাড়াইলাম, হ্যাঁ, বা কমাইলাম, যা করে যদি আয়তন কমাই, তার মানে কি? চাপ বাড়াই দিছি আমি। আর চাপ বাড়াইছি মানে কি? তাপমাত্রা, আয়তন কমাইছি আমি, তাপমাত্রা কমবে। কারণ কি, তুমি জানো কি, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, যে তুমি আয়তন কমাই দিছি তার মানে তাপমাত্রা কমবে। এখানে একটা জিনিস যে পি সমানুপাতিক 1/v, মানে কি? পি হলো আহ আয়তনের, পি আয়তনের, এটাকে কি বলে, ব্যস্তানুপাতিক। এবং এই ওয়ার্ডটা ভুলে গেছি, দেখছো? প্রেসার হলো আয়তনের ব্যস্তানুপাতিক এবং সরি, পি ভালো মতো লিখি, এবং তাপমাত্রা হলো গিয়ে আয়তনের সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে। জিনিসগুলো প্রকাশ করে কি জানো? অলওয়েজ একটা পি বনাম ভি এর গ্রাফ। পি বনাম ভি মানে আয়তন ভার্সেস আহ আয়তন ভার্সেস হইলো গিয়া প্রেসার। এখানে এক্স 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 ওয়াই এক্সিস, ওয়াই এইটা, ওয়াই এক্সিস যেটা থাকে সেটা হলো গিয়া পি। ধরো আমার এখানে একটা প্রেসার আছে পি, এখানে আছে P2। অলওয়েজ ভাই, বুঝছো? অলওয়েজ তোমার এখানে প্রেসার থাকবে দুইটা। একটা প্রেসার হবে গিয়া P1, একটা প্রেসার হবে গিয়া P2। এবং আহ আয়তন হবে দুইটা, V1, V2। আমি দুইটা সরি, মানে দুইটা বলতে বুঝাইতেছি কি, যে মানে আয়তনটা ভ্যারি করবে। এটা কিসের সাপেক্ষে ভ্যারি করবে? এবং সময় সাপেক্ষে, বা হলো গিয়ে আমি যে পরিমাণ তাপ দেই তার উপরে। ওয়াই এক্সিসে অলওয়েজ প্রেসার বসবে এবং আহ এক্স এক্সিসে অলওয়েজ হলো গিয়ে আয়তন বসবে। যদি বসে তাহলে সব সময়, সব সময় তাপগতীয় যত ধরনের গ্রাফ আছে সব গ্রাফে ওয়াই এক্সিসে পি এবং এক্স এক্সিসে ভি। এবং এইখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে তোমার তাপমাত্রার চেঞ্জ হয়।
এইখানটাতে তাপমাত্রার চেঞ্জ হয়। এইখান দিয়ে ধরো T1 থাকবে, এইখান দিয়ে ধরো T2 থাকবে। এখন কি হবে, এই ক্ষেত্রে কি হবে, T1 বড় হবে T2। আমি গ্রাফটা যেভাবে আঁকছি, ঠিক আছে। তো এইটাই হলো গিয়া আমার যতক্ষণ সময়ের সাথে সাথে আমার তাপমাত্রা বাড়ছে, চাপ কমছে, এবং সরি আমার আয়তন বাড়ছে, সময়ের সাথে সাথে আয়তন বাড়ছে, চাপ কমছে, এবং তাপমাত্রাও সেই সাথে কি হয়েছে, রিডিউস হয়েছে। ওকে। দেখো এইখান থেকে ওই যে আমি যে বললাম যে স্লাইড হয়েছে। দেখো, তাপগতীয় প্রক্রিয়া, এইখান থেকে হলো ইম্পর্টেন্ট জিনিসগুলো শুরু হবে। ঠিক আছে, প্রথম স্লাইডটা অত ইম্পর্টেন্ট না, এই স্লাইডটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা তো মাস্ট মুখস্থ রাখাই লাগবে, যে কয়টা, তাপগতীয় চলক কয়টা, এগুলোকে তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া কয়টা জানো, চারটা। চারটি তাপগতীয় প্রক্রিয়া। কি কি? এক হবে গিয়ে সমচাপ, যেটাকে আমি লিখি সমচাপ, মানে কি পি কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা মুখস্থ করা লাগবে না, 2 দিন পর এমনি হয়ে যাবে মুখস্থ, ঠিক আছে। সমায়তন মানে হলো সম আয়তন, ঠিক আছে, সমায়তন মানে হলো গিয়ে ভি কনস্ট্যান্ট। এরপর আসে হলো গিয়ে ভাই দুটা রাঘব বোয়াল। এইখান দিয়ে তোমাদের ম্যাথ আসবে। সেটা হলো গিয়ে সমউষ্ণ, মানে কি উষ্ণতা সমান। সমউষ্ণ যদি বাংলায় লিখি তাহলে উষ্ণতা সমান। উষ্ণতা ডিপেন্ড করে কিসের উপরে, তাপমাত্রা টি, তার মানে কি টি কনস্ট্যান্ট। এবং 5 হবে গিয়া আহ রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় তার মানে কি তাপ রুদ্ধ, মানে কি তাপের একক কিউ কনস্ট্যান্ট। ওকে। এখন কিভাবে দেখো, এইখানে দেখো এদের গ্রাফটা ইম্পর্টেন্ট। এই গ্রাফটা অন্য কালার দিয়ে দেখাই। দেখো, আহ সমচাপ, সমচাপের গ্রাফটা কেমন হয় জানো? এই গ্রাফটা কেন ইম্পর্টেন্ট, তোমার জাস্ট ইসে কোশ্চেনে দিয়ে দেয় যে নিচের কোনটি সমচাপের গ্রাফ। দেখো, সমচাপ আমি কি বলছি, এই এক্সিস এ পি হবে, এই এক্সিস এ ভি হবে, চাপটা সমান। এই এতটুকুই, যে চাপটা সমান, টাইমের সাথে সাথে চাপটা সমান। এইখান থেকে এই পর্যন্ত কোন দিকে যাচ্ছে, আমার চাপটা এদিকে যাইতেছে। আমি যদি লিখি সম আয়তন, দেখো পি ভি, আয়তন সমান, তার মানে কি হবে, একটা স্ট্রেট লাইন। এই আয়তন সমান, আয়তন চেঞ্জ হইতেছে না। আমার যত আমি টাইম এদিক থেকে বাড়ুক, টাইম এদিকে বাড়তেছে, টাইম, ঠিক আছে, টাইম, কিন্তু আমার আয়তন চেঞ্জ হইতেছে না। একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট লিখে রাখো, সেটা হলো গিয়া যে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য। এইটা খুব 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 ইম্পর্টেন্ট, এই জিনিসটা যে কত ডাইরেক্ট ম্যাথে লাগবে, এমসিকিউ তে অহরহ। এখানে যে আবার যদি লিখা দিই যে সম আয়তনে কৃত কাজ শূন্য, ঠিক আছে। আচ্ছা, আমি যদি জিনিসটা একটু বুঝাই কেন, কারণ জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। তোমার একটা জিনিস খেয়াল করো, সেটা হইলো, আমি যদি একটা ইসের গ্রাফ আঁকি পাশে,
এইখানে হইলো গিয়ে আমার ফোর্স বা বল, বল বা ফোর্স। এখানে হইলো গিয়ে আমার সরণ, এস। হ্যাঁ, আমি যদি এইখানে কোনো আহ ক্ষেত্র ধরো, আমার এমন একটা ক্ষেত্র, এই ঠিক আছে, আমার গ্রাফটা এমন আসছে। এখন এফ বনাম এস এর গ্রাফে এক্স অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল ইকুয়াল কৃত কাজ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি বলতেছি কি জানো? দেখো, এইটা হইলো এফ, এইটা হইলো এস। এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ আমার কোনটা? এইটা, মানে কি এই অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্র, এই অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্র আমার কোনটা? এই যে এইটা, দেখো এই এতটুকু, এতটুকু। ক্ষেত্র, ক্ষেত্র মানে কি আবদ্ধ ক্ষেত্র, মানে এটা ক্ষেত্র নিলে এটা সুন্দর করে রেখে যে আবদ্ধ ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্র। দেখো, এই পার্টটা কিন্তু হবে না, এই পার্টটা কিন্তু হবে না। এই যে শুধুমাত্র এতটুকু। আমি যদি এই দুইটা ত্রিভুজ ধরো, এটা কি ত্রিভুজ এক এর ক্ষেত্রফল নেই, এইখান দিয়া ত্রিভুজ দুই এর ক্ষেত্রফল নেই, এই দূরে যদি আমি এটা প্লাস করি, তাহলে আমি কি পাবো জানো? এখানের কৃতকাজ পাওয়া যাবে। এখানে সেম হইতেছে, খেয়াল করো। আমার ইসের সাথে সাথে ভি, আমার টাইম বাড়তেছে, আমার ভি এতটুকু হইতেছে, ঠিক আছে। আমার ভি তো চেঞ্জ হইতেছে না, এটা আমার কিসের জন্য? সমায়তন, সম আয়তনে। এখন খেয়াল করো, এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্র, এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্র কত? জিরো। তাই ক্ষেত্র হওয়ার জন্য তো আমার অ্যাটলিস্ট এরকম একটা কিছু একটা লাগবে, মানে একটা এরকম একটা মাঝখানে একটা ফাঁকা জায়গা বা কিছু একটা লাগবে, তাই না? এটা যদি হয়, মানে এরকম একটা মাঝখানে একটা ফাঁকা জায়গা কিছু একটা লাগবে। তো আমার ক্ষেত্র হবে কেমন? এটা আমার একটা স্ট্রেট লাইন হইতেছে। আমার স্ট্রেট লাইনের ক্ষেত্রফল কত? ওই যে ইসে কইরা আসছিলা, আহ সরল রেখাতে কইরা আসছিলা, যে সরল রেখার ক্ষেত্রফল জিরো। ওই যে এক ধরনের ম্যাথ ছিল না, যে তিনটা বিন্দু দেয়া থাকতো এবং বলতো যে প্রমাণ করো যে এরা একটা সরল রেখা। আমরা কি করতাম? যে ওই তিনটা ক্ষেত্রফল বের করতাম বা ক্ষেত্রফল নির্ণয় সূত্র বসাইতাম, সূত্র দিয়ে কি করতাম কি, যে যদি ক্ষেত্রফল জিরো হয় তাইলে এটা আমার সরল রেখা। তো এখানে দেখো, ভি তো স্ট্রেট লাইন, এক্স অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্র কি একটা স্ট্রেট লাইন, মানে স্ট্রেট লাইনের আমার ই কত? স্ট্রেট লাইনের ক্ষেত্রফল কত? স্ট্রেট লাইনের ক্ষেত্রফল জিরো। তো এই জন্য সম আয়তনে, তাই সম আয়তনে ক্ষেত্রফল শূন্য। ক্লিয়ার? ওকে। এখন আসো সমষ্ণ। গ্রাফটা কেন হয়, কিভাবে হয়, জিনিসটা কারণ ইঞ্জিনের সময় খুব ভালো করে বুঝবে। এখন একটা জিনিস জানি না রাখো, সেটা হলো গ্রাফটা দেখতে কেমন। পি বনাম ভি, এরকম একটু হেলানো গ্রাফ, ঠিক আছে। এটা হবে গিয়ে সমষ্ণর গ্রাফ, এখানে হইবে গিয়া T1 T2 এদিকে। আমি যদি এখানে এখন রুদ্ধতাপীয় এই গ্রাফ আঁকি, এখানে জাস্ট গ্রাফটা চিনবে, এগুলো হলো এমসিকিউর জন্য বইলা দেয়, যে নিচের কোনটা রুদ্ধতাপের গ্রাফ, নিচের কোনটা সমষ্ণের গ্রাফ, অনেক আসে এমসিকিউ, যখন টেস্ট পেপারটা খুলবা পাবা এইটা আসবে এইরকম। এখন বলবা যে ভাই দুইটা তো সেম। না ভাইয়া, একটা বিশাল গ্যাপ আছে, এবং এই গ্যাপটাতে ভয়ানক লেভেলের প্রশ্ন আসছে। সেটা হলো বুদ্ধ তাপীয় প্রক্রিয়ার লেখ সমষ্ণ হতে গামা, এটাকে আমরা কি বলবো? গামা গুণ খাড়া। খেয়াল করো, যখন আমি রুদ্ধতাপের আঁকাইছি, এটা কি বলছি? খাড়া আঁকাইছি না? এইটা হচ্ছে, এটা খাড়া না? তো এটা হইলো গিয়ে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে লেখটা হবে, সেটা হলো গিয়ে সমষ্ণ প্রক্রিয়ার লেখের থেকে
গামা গুণ খাড়া হবে। গামা জিনিসটা কি, এটা জিনিসটা পরে কার্নো ইঞ্জিনের সময় খুব বিস্তারিত ভাবে আলোচনা হবে, খুব বিস্তারিত ভাবে। ঠিক আছে। আমাকে যদি বলা হয় যে ইসের মধ্যে দুইটা, এখানে ধরো বললো যে সমষ্ণ বনাম রুদ্ধতাপীয়, আমি যদি রুদ্ধ লিখি, এটা গ্রাফ কেমন হবে? তাহলে তুমি কি করা লাগবে জানো, একটার মধ্যে দুইটা দেখা লাগবে। তুমি ছোট্ট করে দেখাই দিই, পি এখানে হবে গিয়ে ভি। দেখো, এই একটু বেশি সোয়াই দিয়ে আঁকলাম হইলো কি আমি ভি এর জন্য, এটাকে লিখবো কি সমষ্ণ। আচ্ছা, একটা যেটা ভুল করছি, সম উষ্ণ, উষ্ণতা সমান, দুই জায়গায় T1 হবে। যদি এটা T2 হয়, এটাও T2 হবে, উষ্ণতা সমান, তাপমাত্রা সেম হবে, তাপমাত্রা সেম হবে। এইখানে ঠিক আছে, রুদ্ধতাপের ক্ষেত্রে তাপমাত্রা চেঞ্জ হবে, এটা হবে সমষ্ণের গ্রাফ। এবং রুদ্ধতাপের গ্রাফ কি হবে, এইটার সাথে একটু খাড়া করে আঁকাবা, খাড়া, এটা হবে রুদ্ধতাপের। ঠিক আছে, কারেক্ট। এখন দেখো, আবর্ত প্রক্রিয়া। আবর্ত প্রক্রিয়া কি, যদি কোনো তাপীয় প্রক্রিয়া তাপীয় চলক পরিবর্তনের মাধ্যমে, তাপীয় চলক পরিবর্তনের মাধ্যমে কি করে, একদম তাপীয় চলক পরিবর্তনের মাধ্যমে। আচ্ছা, কি দিয়া, তুমি একটু সুন্দর করে দেখো, যদি কোনো তাপীয় প্রক্রিয়ায় আয় তাপীয় চলক পরিবর্তনের মাধ্যমে একদম আদি অবস্থায় ফিরে আসে, তবে তা আবর্ত, অথবা এটাকে ইংলিশে বলা হয় কি জানো, সাইক্লিক। সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া বলে। ঠিক আছে, আমি যদি উদাহরণ দেই, সেই আমার কি হবে, একটা পি বনাম ভি এর গ্রাফ আসবে। এখন ধরো আমার একটা কাজ বা একটা প্রক্রিয়া এই এ থেকে শুরু হয়েছে, মেসেজ দেখে এ থেকে শুরু হয়েছে, এরপরে বি তে গেছে, তারপরে সি একটা বিন্দু। ঠিক আছে, ধরো আমার কাজটা এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, মানে এ থেকে বি, বি থেকে সি, এবং আবার সি থেকে ঘুরে এতে আসছে। একটা সাইকেল পূর্ণ করছে, পুরাটা সাইকেল পূর্ণ করছে। তাহলে এটা কি হবে, আবর্ত প্রক্রিয়া। হ্যাঁ, এইটা ডাজেন্ট মিন যে এরকম একটা গোলই হওয়া লাগবে, আমার এইটাও একটা সাইকেলিক প্রক্রিয়া হবে। পি ভি, ধরো আমি এইরকম আঁকলাম, এটাও একটা সাইক্লিক প্রক্রিয়া। আমার দিকটা দেখাই দেওয়া লাগবে সাইক্লিক প্রক্রিয়াতে, যে কোন থেকে কোন দিকে গেছে। ঠিক আছে, এইটাও একটা সাইক্লিক প্রক্রিয়া। ইভেন আমি যদি কোনো হেক্সাগোনাল টাইপ যদি কিছু আঁকি, যাই হোক, ঠিক আছে, কেমন দায়িত্ব জানি না, এইটাও একটা আবর্ত প্রক্রিয়া, এইটাও একটা আবর্ত প্রক্রিয়া। সবগুলা সবগুলো আবর্ত প্রক্রিয়া, কারণ কি আমার একটা সোজা হিসাব, যেখানে শুরু করছে ওইখানে শেষ করছে। ঠিক আছে, যেখানে শুরু করছে ওইখানে শেষ করছে। এখন দেখো, অনাবর্ত প্রক্রিয়া। অনাবর্ত প্রক্রিয়া কি হবে, আমি যদি ডাইরেক্ট উদাহরণ দিয়ে বুঝাই জিনিসটা, হ্যাঁ, যে ব্যাখ্যা, এটা ব্যাখ্যাটা নিজেই পারবা কি, আদি অবস্থান থেকে শুরু করে যদি আদি অবস্থানে শেষ না করে, এ থেকে শুরু করছে, বি তে গেছে, তারপরে সি, ধরো এ থেকে বি, বি থেকে সি,
এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, শেষ। সি থেকে এইতে আর যায় না, এটা কি হবে? অনাবর্ত। অনাবর্ত, ঠিক আছে। আমার এইটাও কি অনাবর্ত হবে? ধরো এতটুকু শুধুমাত্র, এ থেকে বি, এইটাও অনাবর্ত। ইভেন আমার যদি একটা প্রসেস হয় শুধুমাত্র এই এ, এইটাও অনাবর্ত হবে। কারণ কি, প্রসেস শুরুই হয় নাই, কোনো জায়গায় যাই নাই, ঠিক আছে, এটা আমার অনবর্ত। হ্যাঁ, আমার যদি কোনো প্রসেস এমন হয়, এ বি সি, এটা অনবর্ত। কারণ কি? সোজা হিসাব, কারণ কি, চক্র পূর্ণ করে নাই, ঠিক আছে। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস লেখা রাখো। আচ্ছা না, পরে দেখে দিচ্ছি। তো স্টুডেন্ট তেমন, আচ্ছা রেসপন্স তোমাদের খুবই খারাপ আজকে, ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। ঠিক আছে, আমরা নেক্সট দিন শুরু করব সিস্টেমকৃত কাজ। নেক্সট। ওকে।